গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ ৮৮ পর্ব। নন কোঅপারেশনের উত্তেজনাপূর্ণ দিনগুলি তখন বছর তিনেক পিছাইয়া পড়িয়াছে। এমন সময় একদিন প্রণব রাজশাহী জেল হইতে খালাস পাইল। জেলে তাহার স্বাস্থ্যহানি হয় নাই, কেবল চোখের কেমন একটা অসুখ হইয়াছে। চোখ করকর করে, জল পড়ে। জেলের ডাক্তার মিস্টার সেন চশমা লইতে বলিয়াছেন এবং কলিকাতার এক চক্ষুরোগ বিশেষজ্ঞের নামে একটি পত্রও দিয়াছেন। জেল হইতে বাহির হইয়া সে ঢাকা রওনা হইল এবং সেখান হইতে গেল স্বগ্রামে। এক প্রৌঢ়া খুড়িমা ছাড়া তাহার আর কেহ নাই। বাপ মা শৈশবেই মারা গিয়াছেন। এক বোন ছিল, সেও বিবাহের পর মারা যায়। সন্ধ্যার কিছু আগে সে বাড়ি পৌঁছিল। খুড়িমা ভাঙা রোয়াকের ধারে কম্বলের আসন পাতিয়া বসিয়া মালা জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়া কাঁদিয়া ফেলিলেন। খুড়িমার নিজের ছেলেটি মানুষ নয়, গাঁজা খাইয়া বেড়ায়। প্রণবকে ছেলেবেলা হইতে মানুষ করিয়াছেন, ভালোবাসেন। কিন্তু লেখাপড়া জানিলে কি হইবে? তাহার পুনঃ পুনঃ সদুপদেশ সত্ত্বেও সে কেবলই নানা হাঙ্গামায় পড়িতেছে, ইচ্ছা করিয়া পড়িতেছে। এই বৃদ্ধ বয়সে শুধু তাহারই মরণ নাই ইত্যাদি নানা কথা ও তিরস্কার প্রণবকে রোয়াকের ধারে দাঁড়াইয়া শুনিতে হইল। বাগানের বড় কাঁঠাল গাছের একটা ডাল কে কাটিয়া লইয়া গিয়াছে। খুড়িমা চৌকি দিয়া বেড়ান কখন, তিনি ওসব পারিবেন না। তাহাকে যেন কাশি পাঠাইয়া দেওয়া হয়, কারণ কর্তাদের অত কষ্টের বিষয় সম্পত্তি চোখের ওপর নষ্ট হইয়া যাইতেছে, এই দৃশ্য দেখাও তাহার পক্ষে অসম্ভব। দিন চারেক বাড়ি থাকিয়া খুড়িমাকে একটু শান্ত করিয়া চশমার ব্যবস্থার দোহাই দিয়া সে কলিকাতায় রওনা হইল। সোদপুরে খুড়িমার একজন ছেলেবেলার পাতানো গোলাপ ফুল আছেন, তাহারা প্রণবকে দেখিতে চান একবার। সেখানে যেন সে অবশ্যই যায়, খুড়িমার মাথার দিব্য। প্রণব মনে মনে হাসিল। বৎসর চার পূর্বে গোলাপ ফুলের বড় মেয়েটির যখন বিবাহের বয়স হইয়াছিল, তখন খুড়িমা ওই কথাই বলিয়াছিলেন। কিন্তু প্রণব যাওয়ার সময় করিয়া উঠিতে পারে নাই। তারপরই আসিল নন কোঅপারেশনের ঢেউ এবং নানা দুঃখ দুর্ভোগ। সেটির বিবাহ হইয়াছে, এবার বোধহয় ছোটটির পালা। কলিকাতায় আসিয়া সে প্রথমে অপুর খোঁজ করিল, পরিচিত স্থানগুলিতে গিয়া দেখিল। দু একদিন ইম্পেরিয়াল লাইব্রেরি খুঁজিল, কারণ যদি অপু কলিকাতায় থাকে তবে ইম্পেরিয়াল লাইব্রেরিতে না আসিয়া থাকিতে পারিবে না। কোথাও তাহার সন্ধান মিলিল না। চাঁপদানিতে যে অপু নাই তাহা ৩ বৎসর আগে জেলে ঢুকিবার সময় জানিত, কারণ তাহারও প্রায় ১ বৎসর আগে অপুর সেখান হইতে চলিয়া গিয়াছে। একদিন সে মন্মথদের বাড়ি গেল। তখন রাত প্রায় ৮টা। বাহিরের ঘরে মন্মথ বসিয়া কাগজপত্র দেখিতেছে। সে আজকাল অ্যাটর্নি। খুড়শ্বশুরের বড় নাম ডাকে এবং পসারের সাহায্যে নূতন বসিলেও ২ পয়সা উপার্জন করে। মন্মথ যে ব্যবসায় উন্নতি করিবে তাহার প্রমাণ সেদিনই পাইল। ঘণ্টাখানেক কথাবার্তার পর রাত ৮:৩০টার কাছাকাছি মন্মথ যেন একটু উসখুস করিতে লাগিল, যেন কাহার প্রতীক্ষা করিতেছে। একটু পরেই একখানা বড় মোটর গাড়ি আসিয়া দরজায় লাগিল। একটি ৩৫-৩৬ বছরের যুবকের হাত ধরিয়া ২ জন লোক ঘরে প্রবেশ করিল। প্রণব দেখিয়াই বুঝিল যুবকটি মাতাল অবস্থায় আসিয়াছে। সঙ্গের লোক দুইটির মধ্যে একজনের একটা চোখ খারাপ, ঘোলাটে ধরনের, বোধহয় সে চোখে দেখিতে পায় না। অপর লোকটি বেশ সুপুরুষ। মন্মথ হাসি মুখে অভ্যর্থনা করিয়া বলিল, এই যে মল্লিক মশাই, আসুন। ইনি মিস্টার সেন শর্মা, বসুন, নমস্কার। গোপালবাবু, বসুন এখানে। আর ওকে আমাদের কন্ডিশনস সব বলেছেন তো? ধরনে প্রণব বুঝিল মল্লিক মশাই বড় পাকা লোক। উত্তর দিবার পূর্বে তিনি একবার প্রণবের দিকে চাহিলেন। প্রণব উঠিতে যাইতেছিল, মন্মথ বলিল, না না, বসো হে, ও আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে কলেজে পড়তুম। ও ঘরের লোক, বলুন আপনি।
মল্লিক মশাই একটা পুঁটুলি খুলিয়া কি সব কাগজ বাহির করিলেন। তাহাদের মধ্যে নিম্নসুরে খানিকক্ষণ কি কথাবার্তা হইল। সঙ্গের অন্য লোকটি দুবার যুবকটির কানে কানে ফিসফিস করিয়া কি কি বলিল। পরে যুবক একটা কাগজের নাম সই করিল। মন্মথ দুবার সইটা পরীক্ষা করিয়া কাগজখানা একটা খামের মধ্যে পুরিয়া টেবিলে রাখিয়া দিল ও একরাশ নোটের তাড়া মল্লিক মশাইকে গুনিয়া দিল। পরে দলটি গিয়া মোটরে উঠিল। প্রণব অপুর মতো নির্বোধ নয়, সে ব্যাপারটা বুঝিল। যুবকটির নাম অজিতলাল সেন শর্মা, কোনো জমিদারের ছেলে। যে জন্যই হোক সে 2000 টাকার হ্যান্ড নোট কাটিয়া 1500 টাকা লইয়া গেল এবং মল্লিক মহাশয় তাহার দালাল, কারণ সকলকে মোটরে উঠাইয়া দিয়া তিনি আবার ফিরিয়া আসিলেন ও পুনরায় প্রণবের দিকে বিরক্তির দৃষ্টিতে চাহিয়া মন্মথের সঙ্গে নিম্নসুরে কিসের তর্ক উঠাইলেন। 7.5% জন্য তিনি যে এতটা কষ্ট স্বীকার করেন নাই, এ কথা কয়েকবার শুনাইলেন। ঠিক সেই সময়ই প্রণব বিদায় লইল। পরদিন মন্মথের সঙ্গে আবার দেখা। মন্মথ হাসিয়া বলিল, কালকে সেই কাপ্তেনবাবুটি হে, আবার শেষ রাত্রে 3টের সময় মোটরে করে হাজির। আবার চাই 1000 টাকা। থোকে 35% লাভ মেরে দিলুম। মল্লিক লোকটা ঘুঘু দালাল। বড় লোকের কাপ্তেন ছেলে যখন শেষ রাতে হ্যান্ড নোট কাটছেন, তখন আমরা যা পারি করে নিতে। আমার কি, লোকে যদি 1500 টাকার হ্যান্ড নোট কেটে 1000 নেয়, আমার তাতে দোষ কি? এইসব চড়িয়েই তো আমাদের খেতে হবে। কত রাত এমন আসে দেখো না। টাকার যা বাজার কলকাতায়, কে দেবে? প্রণব খুব আশ্চর্য হইল না। ইহাদের কার্যকলাপ সে কিছু কিছু জানে। এক অপ্রকৃতিস্থ মাতাল যুবকের নিকট হইতে ইহারা এক রাত্রিতে 1000 টাকা অসৎ উপায়ে উপার্জন করিয়া বড় গলায় সেটাই আবার বাহাদুরি করিয়া জাহির করিতেছে। হতভাগ্য যুবকটির জন্যে প্রণবের কষ্ট হইল। মত্ত অবস্থায় সে যে কি সই করিল, কত টাকা তাহার বদলে পাইল, হয়তো সে তাহা বুঝিতেও পারিল না। কলিকাতা হইতে সে মামার বাড়ি আসিল। মাতৃসমা বড় মামিমা আর ইহজগতে নাই। গত বৎসর পূজার সময় তিনি। প্রণব তখন জেলে। সেখানেই সে সংবাদটা পায়। গঙ্গা নন্দকাটির ঘাটে নৌকা ভিড়িতে তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাল ট্রেনে সারা রাত ঘুম হয় নাই আদৌ। তাড়াতাড়ি স্নানাহার সারিয়া দোতলার কোণের ঘরে বিশ্রামের জন্য যাইয়া দেখিল, বিছানার উপর একটি 5-6 বৎসরের ছেলে চুপ করিয়া শুইয়া। দেখিয়া মনে হইল একরাশ বাসি গোলাপ ফুল কে যেন বিছানার উপরে উপুড় করিয়া ঢালিয়া রাখিয়াছে। হ্যাঁ, সে যাহা ভাবিয়াছে তাই। জ্বরে ছেলেটির গা যেন পুড়িয়া যাইতেছে। মুখ জ্বরের ধমকে লাল, ঠোঁট কাঁপিতেছে, কেমন যেন দিশেহারা ভাব। মাথার দিকের একখানা রেকাবিতে 2খানা আধ খাওয়া ময়দার রুটি ও খানিকটা চিনি। প্রণব জিজ্ঞাসা করিল, তুমি কাজল না? খোকা যেন হঠাৎ চমক ভাঙিয়া কতকটা ভয় ও কতকটা বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া রহিল। কোনো কথা বলিল না। প্রণবের মনে বড় কষ্ট হইল। ইহাকে ইহারা এইভাবে একা উপরের ঘরে ফেলিয়া রাখিয়াছে। অসহায় বালকটি একলাটি শুইয়া মুখ বুজিয়া জ্বরের সঙ্গে যুঝিতেছে। পথ্য দিয়াছে কি না 2খানা ময়দার হাতে গড়া রুটি ও খানিকটা লাল চিনি। আর কিছু জোটে নাই ইহাদের। জ্বরের ঘোরে তাহাই বালক যাহা পারিয়াছে খাইয়াছে। প্রণব জিজ্ঞাসা করিল, খোকা রুটি কেন? সাবু দেয়নি তোমায়? খোকা বলিল, ছাবু নেই। নেই কে বললে? মা মাসিমা বললে ছাবু নেই। সে জ্বরে হাঁপাইতেছে দেখিয়া প্রণব ঠান্ডা জল আনিয়া তাহার মাথাটা বেশ করিয়া ধুইয়া দিয়া পাখার বাতাস করিতে লাগিল। কিছুক্ষণ এরূপ করিতেই জ্বরটা একটু কমিয়া আসিল। বালক কতখানি সুস্থ হইল। দিশেহারা ও হাঁসফাঁস ভাবটা কাটিয়া গেল। প্রণব বলিল, বলতো আমি কে? খোকা বলিল, জানিনে তো। আমি তোমার মামা হই খোকা। তোমার বাবা বুঝি আসেননি এর মধ্যে? কাজল ঘাড় নাড়িয়া বলিল, না তো, বাবা কতদিন আসেনি। প্রণব কৌতূহলের সুরে বলিল,
তুমি এত তোতলা হলে কি করে, কাজল? সে অপুর ছেলেকে খুব ছোটবেলায় দেখিয়াছিল। আজ দেখিয়া মনে হইল অপুর ঠোঁটের সুকুমার রেখাটুকু ও গায়ের সুন্দর রংটি বাদে ইহার মুখের বাকি সবটুকু মায়ের মতো। কাজল ভাবিয়া ভাবিয়া বলিল, আমার বাবা আসবে না? আসবে না কেন? বাহ, কবে আসবে? এই এলো বলে। বাবার জন্যে মন কেমন করে বুঝি? কাজল কিছু বলিল না। অপুর ওপর প্রণবের খুব রাগ হইল। আচ্ছা পাষণ্ড তো, মা মরা কচি বাচ্চাটাকে বেঘরে ফেলে রেখে কোথায় নিরুদ্দেশ হয়ে বসে আছে। ওকে এখানে কে দেখে তার নেই ঠিক। দয়ামায়া নেই শরীরে? শশীনারায়ণ বাণুজ্যে প্রণবের নিকট জামাইয়ের যথেষ্ট নিন্দা করিলেন। বন্ধুর সঙ্গে বিয়ের যোগাযোগটি তো ঘটিয়েছিলে। ভেবে দেখো, আজ 5 বছরের মধ্যে নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখতে এলো না। 30-40 টাকা মাইনের চাকরি করছেন আর ঘুরে বেড়াচ্ছেন ভবঘুরের মতো। চাল নেই, চুলো নেই, কোন জন্মে যে করবেন সে আশাও নেই। বলো না, হাড়ে চটেছি আমি। এদিকে ছেলেটিও কি অবিকল তাই। এই বয়স থেকেই তেমনি নির্বোধ। যেমনই চঞ্চল তেমনি একগুঁয়ে। চঞ্চল কি একাচ্চু? ওইটুকু তো ছেলে। একদিন করেছে কি, একদল গরুর গাড়ির গাড়োয়ানের সঙ্গে চলে গিয়েছে সেই পীরপুরের বাজারে। এদিকে আমরা খুঁজে পাইনে, চারিদিকে লোক পাঠাই। শেষে মাখন মুহুরির সঙ্গে দেখা, সে ধরে নিয়ে আসে। খাওয়াও দাওয়াও মেয়ের ছেলে কখনো আপনার হয় না, যে পর সে পরই। খোকা বাপের মতো লাজুক ও মুখ চোরা, কিন্তু প্রণবের মনে হইল এমন সুন্দর ছেলে সে খুব কম দেখিয়াছে। সারা গা বহিয়া যেন লাবণ্য ঝরিতেছে। সদা সর্বদা মুখ টিপিয়া কেমন এক করুণ অপ্রতিভ ধরনের হাসি হাসে। মুখখানা এত লাজুক ও অবোধ দেখায় সে সময়, কেমন যেন একটা করুণা হয়। এখানে কয়েকদিন থাকিয়া প্রণব বুঝিয়াছে, দিদিমা মারা যাওয়ার পর এই বাড়িতে বালককে যত্ন করিবার আর কেহ নাই। সে কখন খায়, কখন শোয়, কি পরে, এ বিষয়ে বাড়ির কাহারও দৃষ্টি নাই। শশীনারায়ণ বাণুজ্যে তো নাতিকে দুচক্ষে দেখতে পারেন না, সর্বদা কড়া শাসনে রাখেন। তাহার বিশ্বাস, এখন হইতে শাসন না করিলে এও বাপের মতো ভবঘুরে হইয়া যাইবে। অথচ বালক বুঝিয়া উঠিতে পারে না দাদা মহাশয় কেন তাহাকে অমন উঠিতে তাড়া বসিতে তাড়া দেন। ফলে সে দাদা মহাশয়কে জমের মতো ভয় করে, তাহার ত্রিসীমানা দিয়ে হাঁটতে চায় না। কলিকাতায় ফিরিয়া প্রণব দেবব্রতর সঙ্গে দেখা করিল। দেবব্রত একটু বিষণ্ণ। বিলাত যাইবার পূর্বে সে একটি মেয়েকে নিজের চোখে দেখিয়া বিবাহের জন্য পছন্দ করিয়াছিল, কিন্তু তখন নানা কারণে সে সম্বন্ধ ভাঙিয়া যায়। আজ 3 বৎসর পূর্বের কথা। এবার বিদেশ হইতে ফিরিয়া সে নিছক কৌতূহলের বশবর্তী হইয়া সন্ধান লইয়া জানে মেয়েটির এখনো বিবাহ হয় নাই। মেয়েটির ডান পায়ের হাঁটুতে নাকি কি হইয়াছে। ডাক্তারে সন্দেহ করিতেছেন বোধহয় তাহাতে চিরজীবনের জন্য ওই পা খাটো হইয়া থাকিবে। এই অবস্থায় কেই বা বিবাহ করিতে অগ্রসর হইবে? শুনিবা মাত্র দেবব্রত ধরিয়া বসিয়াছে সে ওই মেয়েকেই বিবাহ করিবে। মায়ের ঘোর আপত্তি, পিসে মহাশয়ের আপত্তি, মামাদের আপত্তি, কিন্তু সে না ছোড়বান্দা। হয় ওই মেয়েকে বিবাহ করিবে, নতুবা দরকার নেই বিবাহে। দেবব্রতের সঙ্গে প্রণবের খুব ঘনিষ্ঠ আলাপ ছিল না। অপুর সঙ্গে ইতিপূর্বে বার 2-3 তাহার কাছে গিয়াছিল এইমাত্র। এবার সে যায় অপুর কোনো সন্ধান দিতে পারে কিনা তাহাই জানিবার জন্যে। কিন্তু এই বিবাহ বিভ্রাটকে অবলম্বন করিয়া মাস 2 মধ্যে দুজনের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়িয়া উঠিল। দেবব্রত এইসব গোলমালের দরুন পিসে মহাশয়ের বাসা ছাড়িয়া কলিকাতায় হোস্টেলে উঠিয়াছিল। বৈকালে সেখানে একদিন প্রণব বেড়াইতে গিয়া শুনিল দেবব্রতর মা এই বিবাহে মত দিয়াছেন। দেবব্রত বলিল, ঠিক সময় এসেছেন। আমি ভাবছিলাম আপনার কথা। কাল পিসে মশাই আর বড় মামা যাবেন মেয়েকে আশীর্বাদ করতে। আপনিও যান ওদের সঙ্গে। ঠিক বিকেল 5টায় এখানে আসবেন। মেয়ের বাড়ি গোয়া বাগানে। ছোট দোতলা বাড়ি, নিচে একটা প্রেস।
মেয়ের বাপ গভর্নমেন্টের চাকরি করেন। মেয়েটিকে দেখিয়া খুব সুন্দরী বলিয়া মনে হইল না প্রণবের। গায়ের রং যে ফর্সা তাও নয়, তবু মুখে এমন কিছু আছে যাতে একবার দেখিলে বারবার চাহিয়া দেখিতে ইচ্ছা করে। ঘাড়ের কাছে একটা যৌতুক চিহ্ন, চুল বেশ বড় বড় ও কোঁকড়ানো। বিবাহের দিনও উভয় পক্ষের সম্মতিক্রমে ধার্য হইয়া গেল। দেবব্রত সঙ্গতিপন্ন গৃহস্থ ঘরের ছেলে, দুঃখ কষ্ট কাহাকে বলে জানে না, এই পর্যন্ত বরাবর যথেষ্ট পয়সা হাতে পাইয়াছে। তাহার পিসে মহাশয় অপুত্রক, তাহার সম্পত্তি ও কলিকাতার দুখানা বাড়ি দেবব্রতই পাইবে। কিন্তু পয়সা অপব্যয় করার দিকে দেবব্রতের ঝোঁক নাই। সে খুব হিসাবী ও সতর্ক এই বিষয়ে। সাংসারিক বিষয়ে দেবব্রত খুব হুঁশিয়ার। পাটনায় যে চাকরিটা সম্প্রতি পাইয়াছে, সে শুধু তাহার যোগাড় যন্ত্র ও সুপারিশ ধরিবার কৃতিত্বের পুরস্কার। নতুবা ২০-২২ জন বিলাত ফেরত অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের দরখাস্তের মধ্যে তাহার মতো তরুণ ও অনভিজ্ঞ লোকের চাকুরি পাইবার কোনো আশা ছিল না। শাঁখারিটোলায় দেবব্রতের পিসে মহাশয় তারিণী মিত্রের বাড়ি হইতেই দেবব্রত বিবাহ করিতে গেল। পিসিমার ইচ্ছা ছিল খুব বড় একটা মিছিল করিয়া বর রওনা হয়, কিন্তু পিসে মহাশয় বুঝাইলেন ওসব একালের ছেলে, বিশেষ করিয়া দেবব্রতর মতো বিলাত ফেরত ছেলে পছন্দ করিবে না। মায়ের নিকট বিবাহ করিতে যাইবার অনুমতি প্রার্থনা করিবার সময় দেবব্রতর চোখ ভিজিয়া উঠিল। স্বর্গগত স্বামীকে স্মরণ করিয়া দেবব্রতর মাও চোখের জল ফেলিলেন। সবাই বকিল, তিরস্কার করিল। একজন প্রতিবেশিনী হাসিয়া বলিলেন, দোরধরুনির টাকা কই? দেবব্রতর পিসিমা বলিলেন, আমার কাছে গুনে নিও মেজবউ, ও কি দোর ধরা হল? আমার ছেলেবেলায় আমাদের বাঙাল দেশের নিয়ম ছিল দেখেছি, ৭ জন এও আর ৭ জন কুমারী, এই ১৪ জনকে দোরধরুনির টাকা দিয়ে তবে বর বেরোতে পারত বাড়ি থেকে। এ কালে তো সব দাঁড়িয়েছে। দেবব্রত একটুখানি দাঁড়াইল, ফিরিয়া বলিল, মা শোনো একটু। আড়ালে গিয়া চুপি চুপি বলিল, চাটুর্যে বাড়ির মেয়েটা দৌড় ধরার জন্য দাঁড়িয়েছিল। আমি জানি ছোট পিসিমা তাকে সরিয়ে দিয়েছেন। এসবে আমার বড় কষ্ট হয় মা। এই ১০ টাকার নোটটা রাখো, তাকে তুমি দিও। কেন তাকে সরালে বলো তো? আমি জানি অবশ্য কেন সরিয়েছে, কিন্তু এতে লোকের মনে কষ্ট হয়, ওরা তাও বুঝে না। মা বললেন, ও কথা তোর ওদের বলবার দরকার নেই, টাকা দিলেই আমি দেবক্ষণ। ছোট ঠাকুরজির দোষ কি? বিধবা মেয়েকে কি বলে আজ সামনে রাখে বল না? হিঁদুর নিয়মগুলো তো মানতে হবে। সবাই তো তোমার মতো ব্রহ্মজ্ঞানী হয়নি এখনো। মেয়েটার দোষ দিনে, তার আর বয়স কি, ছেলে মানুষ, সে না হয় অত শত বোঝে না, আমোদে নেচে দৌড় ধরবে বলে দাঁড়িয়েছে। বাপ মায়ের তো এটা দেখতে হয়। শুভ কাজের দিন বিধবা মেয়েকে কেন এখানে পাঠানো বাপু? তা নয়, গরিব কিনা পাঠিয়েছে, যা কিছু ঘরে আসে। যাক, আমি দেবক্ষণ। তা হ্যাঁ রে, ৫টা দিলেই তো হতো, এত কেন? না মা, ওই থাক, দিও। ছোট পিসিমাকে বলো বুঝিয়ে, ওতে শুভ কাজ এগোয় না, আরও পিছিয়ে যায়। ২-৩খানা বাড়ির মোড়ে চাটুর্যে বাড়িটা। ইহারা সবাই ছাপাখানায় কাজ করে। বৃদ্ধ চাটুর্যে মহাশয়ও আগে কম্পোজিটরের কাজ করিতেন, আজকাল চোখে দেখেন না বলিয়া ছাড়িয়া দিয়াছেন। আজকাল তাহার কাজ প্রতিবেশীর নিকট অভাব জানাইয়া আধুলি ধার করিয়া বেড়ানো। দেবব্রত ইহাদের সকলকেই অনেক দিন চেনে। তাহাদের গোলাপ ফুল সাজানো মোটরখানা চাটুর্যে বাড়ির সম্মুখে মোড় ঘুরিবার সময় দেবব্রত কেবলই ভাবিতেছিল, কোন জানলার ফাঁক দিয়া ১৩ বৎসরের বিধবা মেয়েটা হয়তো কৌতূহলের সহিত তাহাদের মোটর ও ফিটন গাড়ির সারির দিকে চাহিয়াছে। রাত্রের গোড়ার দিকেই বিবাহ ও বরযাত্রী ভোজন মিটিয়া গেল। দেবব্রত বাসরে গিয়া দেখিল সেখানে অত্যন্ত ভিড়। বাসরের ঘর খুব বড় নয়, সামনের দালানেও স্থান নাই। অন্যান্য ঘরের বাক্স তোরঙ্গ সব দালানে বাহির করা হইয়াছে, অথচ মেয়েদের ভিড় এত বেশি যে বসা তো দূরের কথা, সকলের দাঁড়াইবারও জায়গা নাই। সে বড় শালাকে বলিল, দেখুন, যদি অনুমতি করেন একটু ইঞ্জিনিয়ারিং বিদ্যা জাহির করি। এই ট্রাঙ্কগুলো এখানে রাখার কোনো মানে নেই। লোক ডাকিয়ে দেয়ালের দিকে এক সারি এখানে
আরেক সারি করে দিন সিঁড়ির ধাপে ধাপে, বুঝলেন না? যাবার আসবারও কষ্ট হবে না, অথচ এদেরও জায়গা হবে। তাহার ছোট শালিটা ব্যাপারটা লইয়া তাহাকে কি একটা ঠাট্টা করিল। সবাই হাসিয়া উঠিল। রাত্রি 1টার পর কিন্তু যে যাহার স্থানে চলিয়া গেল। দেবব্রত বাসর হইতে বাহির হইয়া দালানের একটা স্টিলের তোরঙ্গের উপর বসিয়া একটা সিগারেট ধরাইল। তাহার মনে আনন্দের সঙ্গে কেমন একটা উত্তেজনা, মনে মনে একটা তৃপ্তিও অনুভব করিল। জীবন এখন সুনির্দিষ্ট পথে চলিবে, লক্ষ্যে ছাড়ার জীবন শেষ হইল। পাটনার চাকুরিতে একটা সুবিধা এই যে জায়গা খুব স্বাস্থ্যকর, বাড়ি ভাড়া সস্তা, বছরে 50 টাকা করিয়া মাহিনা বাড়িবে। তবে প্রভিডেন্ট ফান্ডের সুদ কিছু কম। সে ভাবিল, যাই তো আগে, ফৈজুদ্দিন হোসেনকে একটু হাতে রাখতে হবে, ওর হাতেই সব। অন্য ডিরেক্টর তো কাঠের পুতুল। ক্যান্টনমেন্টের ক্লাবে গিয়েই ভর্তি হয়ে যাব। ওরা আবার ওসব দেখলে ভেজে কিনা। নববধূ এখনো ঘুমায় নাই। দেবব্রত গিয়া বলিল, বাইরে এসো না সুনীতি, কেউ নেই, আসবে? নববধূর চেলির পুঁটুলি নয়, কিন্তু পায়ের জন্যে তার উঠিতে কষ্ট হয়। দেবব্রত তাহাকে সযত্নে ধরিয়া দালানে আনিয়া তোরঙ্গটার উপর ধীরে ধীরে বসাইয়া দিল। নববধূ বলিল, ওই দৌড়টা বন্ধ করে দাও। সিঁড়ির ওইটে, হ্যাঁ, শেকল উঠিয়ে দাও। ঠিক হয়েছে, নইলে এক্ষুনি কেউ এসে পড়বে। দেবব্রত পাশে বসিয়া বলিল, রাত জেগে খুব কষ্ট হচ্ছে না? কি এমন কষ্ট? তাছাড়া দুপুরবেলা আমি ঘুমিয়েছি খুব। আচ্ছা, তুমি কোণে চন্দন পরনি কেন সুনীতি? এখানে সে চলন নেই? মেয়েটি সলজ্জ মুখে বলিল, মা পড়াতে বলেছিলেন। তবে জ্যাঠাইমা বললেন তুমি নাকি পছন্দ করবে না। দেবব্রত হাসিয়া উঠিয়া বলিল, কেন বলো তো? বিলেত ফেরত বলে? বাহ। পরে সে বলিল, আমি 7 তারিখে পাটনায় যাব, বুঝলে? তোমাকে আর মাকে এসে নিয়ে যাব মাস 2 পরে সুনীতি। তোমার বাবাকে বলে রেখেছি। মেয়েটি নত মুখে বলিল, আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলো না, কি মনে করব? আমার এই পা নিয়ে তুমি যে বিয়ে করলে, যদি পা না সারে, দেখো তোমার গা ছুঁয়ে সত্যি বলছি, আমার ইচ্ছে ছিল না বিয়ের। মাকে কতবার বুঝিয়ে বলেছি, এই তো আমার পায়ের দশা। পরের ওপর কেন অনর্থক বোঝা চাপানো সারা জীবন? তা মা বললে তুমি নাকি খুব, মানে তোমার নাকি খুব ইচ্ছে। আচ্ছা, কেন বলো তো এমতি হলো তোমার? দেবব্রত বলিল, স্পষ্ট কথা বললে তুমিও কিছু মনে করবে না সুনীতি। তাহলে বলি শোনো, তোমার পায়ের দোষ যদি না হতো তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করে ফেলতুম। যেদিন থেকে শুনেছি পায়ের দোষের জন্য তোমার 3 বছরের মধ্যে বিয়ে হয়নি, সেদিন থেকে আমার মন বলেছে ওখানেই বিয়ে করব, নয়তো নয়। অন্য জায়গায় বিয়ে করলে আমি মনে মনে শান্তি পেতাম না সুনীতি। সে যে তোমাকে দেখে গিয়েছিলাম, তারপর বিয়ে তখন ভেঙে গেল, কিন্তু তোমার মুখখানা কতবার যে মনে হয়েছে কেন কে জানে। আমি কাব্যি করছি না সুনীতি, ওসব আমার আসে না, সত্যি কথা বলছি। তারপর সে আজ ওবেলায় চাটুর্যে বাড়ির বিধবা মেয়েটির কথা বলিল। বলিল, দেখো, এও তো কাব্যের কথা নয়। আজ বিয়ের আসনে বসে কেবলই সেই ছোট মেয়েটার কথা মনে হয়েছে। ছোট পিসিমা তাকে তাড়িয়ে দিয়ে আজ আমার অর্ধেক আনন্দ মাটি করেছেন সুনীতি। তোমার কাছে বলছি, আর কাউকে বলো না যেন। এ কেউ বুঝবে না, আমার মাও বোঝেননি। ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি 2টা বাজিল। কাজলের মুশকিল বাঁধে রোজ সন্ধ্যার সময়। খাওয়া দাওয়া হইয়া গেলে তাহার মাসিমা বলেন, ওপরে চলে যাও, শুয়ে পড়ো গিয়ে। কাজল বিপন্ন মুখে রোয়াকের কোণে দাঁড়াইয়া শীতে ঠকঠক করিয়া কাঁপিতে থাকে। ওপরে কেহ নাই, মধ্যে একটা অন্ধকার সিঁড়ি, তাহার উপর দোতলার পাশের ঘরটাতে আলনায় একরাশ লেপ কাঁথা বাঁধা আছে। আধো অন্ধকারে সেগুলো এমন দেখায়। আগে আগে দিদিমার সঙ্গে করিয়া লইয়া গিয়া ঘুম পাড়াইয়া রাখিয়া আসিতেন। দিদিমা আর নাই, মামিমারা খাওয়াইয়া দিয়াই খালাস। সেদিন সে সেজ দিদিমাকে বলিয়াছিল,
তিনি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিলেন, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এখন তোমায় যাই শোয়াতে। একা এটুকু আর যেতে পারেন না? সেদিন তো পীরপুরের হাটে একা পালিয়ে যেতে পেরেছিলে। ছেলের ন্যাকড়া দেখে বাঁচিনি। নিরুপায় হইয়া ভয়ে ভয়ে সিঁড়ি বাহিয়া সে ওপরে ওঠে, কিন্তু ঘরে ঢুকিতে আর সাহস না করিয়া প্রথমটা দোরের কাছে দাঁড়াইয়া থাকে। কোণে কড়ির আলনার নিচে দাদা মহাশয়ের একরাশ পুরনো হুঁকার খোল ও হুঁকাদান, এক কোণে মিটমিটে তেলের প্রদীপ, তাতে সামান্য একটু আলো হয় মাত্র। কোণের অন্ধকার তাহাতে যেন আরও সন্দেহজনক দেখায়। এখানে একবার আসিলে আর কেহ কোথাও নাই, ছোট মামিমা নাই, ছোট দিদিমা নাই, দোলু নাই, টাটি নাই, শুধু সে আর চারিপাশের এইসব অজানা বিভীষিকা। কিন্তু এইখানেই বা সে কতক্ষণ দাঁড়াইয়া থাকিবে? ছোট মাসিমা ও বিন্দু ঝি এই ঘরে শোয়, তাহাদের আসিতে এখনো বহু দেরি। শীতের হাওয়ায় হাড় কাঁপুনি ধরিয়া যায়। অগত্যা সে অন্যান্য দিনের মতো চোখ বুজিয়া ঘরে ঢুকিয়া নিজের বিছানার উপর উঠিয়াই লেপটা একেবারে মুড়ি দিয়া ফেলে। কিন্তু বেশিক্ষণ লেপ মুড়ি দিয়া থাকিতে পারে না। ঘরের মধ্যে কিছু নাই তো। মুখ খুলিয়া একবার ভীত চোখে চারিধারে চাহিয়া দেখে, আবার লেপ মুড়ি দেয়। আর যত রাজ্যের ভূতের গল্প কি ঠিক চাই এই সময়টাতেই মনে আসে। দিদিমা থাকিতে এইসব কষ্ট ছিল না। দিদিমা তাহাকে ঘুম না পাড়াইয়া নামিতেন না। কাজল উপরে আসিয়াই বিছানার উপরকার সাজানো লেপ কাঁথা স্তূপের উপর খুশি ও আমোদের সহিত বারবার লাফাইয়া পড়িয়া চেঁচাইতে থাকিত, আমি জলে ঝাঁপাই, হি ও দিদিমা, আমি জলে ঝাঁপাই। কোন রকমে দিদিমা তাহার লাফানো হইতে নিবৃত্ত করিয়া শোয়াইতে কৃতকার্য হইলে সে দিদিমার গলা জড়াইয়া ধরিয়া বলিত, এইবার একটা গল্প। কথার শেষের দিকে পাতলা রাঙা ঠোঁট দুটি ফুলের কুড়ির মতো এক জায়গায় জড়ো করিয়া না আনিলে কথা মুখ দিয়া বাহির হইত না। তাহার দিদিমা হাসিয়া বলিত, যে গুড় খাস, গুড় খেয়ে খেয়ে এমন তোতলা। গল্প বলবো, কিন্তু তুমি পাশ ফিরে চুপটি করে শোবে, নড়বেও না, চড়বেও না। কাজল ভ্রু কুঁচকাইয়া ঘাড় সামনের দিকে নামাইয়া থুতনি প্রায় বুকের উপর লইয়া আসিত। পরের চোখের ভুরু উপরের দিকে উঠাইয়া হাসি ভরা চোখে চুপ করিয়া দিদিমার মুখের দিকে চাহিয়া থাকিত। দিদিমা বলিত, দুষ্টুমি করো না দাদা ভাই, আমার এখন অনেক কাজ। তোমার দাদু আবার এক্ষুনি পাশার আড্ডা থেকে আসবেন, তাকে খেতে দেব। ঘুমতো লক্ষ্মী ভাইটি। কাজল বলিত, ইল্লি, তার দাদুকে খাবার দেবে তো ছোট মামিমা, তো তুমি এখন যাবে বই কি? একটা গল্প করো। হ্যাঁ দিদিমা। এই ধরনের কথা সে শিখিয়াছে বড় মাসতুতো ভাইদের কাছে। তাহার বড় মাসিমার ছেলে দলু কথায় কথায় বলে ইল্লি। কাজলও শুনিয়া শুনিয়া তাহাই ধরিয়াছে। তাহার পর দিদিমা গল্প করিতেন। কাজল জানালার বাহিরে তারা ভরা স্তব্ধ নৈশ আকাশের দিকে চাহিয়া একবার মুখ ফুলাইত, আবার হাঁ করিত, আবার ফুলাইত, আবার হাঁ করিত। দিদিমা বলিত, আহ ছি দাদু, ওরকম দুষ্টুমি করলে ঘুমোবে কখন? এক্ষুনি তোমার দাদু ডাকবে না আমায়, তখন তো আমায় যেতে হবে। চুপটি করে শো, নইলে ডাকবো তোমার দাদুকে। দাদা মহাশয়কে কাজল বড় ভয় করে। এইবার সে চুপ হইয়া যাইত। কোথায় গেল সেই দিদিমা? সে আরো বছর দেড় আগে, তখন তাহার বয়স 4.5 বছর, একদিন ভারী মজার ব্যাপার ঘটিয়াছিল। সে রাত্রে ঘুমাইতেছিল। সকালে উঠিলে অরু চুপি চুপি বলিল, ঠাকমা কাল রাতে মারা গিয়েছে, জানিস নে কাজল? কোথায় গিয়েছে? মারা গিয়েছে। সত্যি, আজ শেষ রাত্রে নিয়ে গিয়েছে, তুই ঘুমুচ্ছিলি তখন। আবার কবে আসবে? অরু বিজ্ঞের সুরে বলিল, আর বুঝি আসে? তুই যা বোকা, ঠাকুমাকে তো পোড়াতে নিয়ে চলে গেছে ওই দিকে। সে হাত তুলিয়া নদীর বাঁকের দিকে দেখাইয়া দিল। অরু ভারী চালবাজ, সপ্তাহতেই ওরকম চাল দেয়। ভারী তো 1 বছরের বড়, দেখায় যেন সব জানে, সব বোঝে। ওই চালবাজির জন্যই তো কাজল অরুকে দেখিতে পারে না। সে খুব বিস্মিত হইল। দিদিমার আসিবে না কেন? কি হইয়াছে দিদিমার? বারে। কিন্তু সেই হইতে দিদিমাকে আর সে দেখিতে পায় নাই।
গোপনে গোপনে অনেক কাঁদিয়াছে। কোথায় দিদিমা এরকম এক রাত্রের মধ্যে নিরুদ্দেশ হইয়া যাইতে পারে সে সম্বন্ধে অনেক ভাবিয়াছে, কিন্তু কিছু ঠিক করিতে পারে নাই। আজকাল আর কেহ কাছে বসিয়া খাওয়ায় না, সঙ্গে করিয়া উপরে লইয়া আসে না, গল্প করে না। একলাটি এই অন্ধকারের মধ্যে দিয়া আসিয়া উপরের ঘরে শুইতে হয়। সকলের চেয়ে মুশকিল হইয়াছে এইটাই বেশি কিনা। আরও 1 বৎসর কাটিয়া গিয়াছে। চৈত্র মাস যায় যায়। অপু অনেকদিন পরে দেশে ফিরিতেছিল। গাড়ির মধ্যে একজন মুসলমান ভদ্রলোক লখনৌয়ের খরমুজার গুণ বর্ণনা করিতেছিল। অনেকে মন দিয়া শুনিতেছিল। অপু অন্যমনস্কভাবে জানলার বাহিরে চাহিয়াছিল। কতক্ষণে গাড়ি বাংলাদেশে আসিবে। 7 সমুদ্র 13 নদী পারের রূপকথার রাজ্য বাংলা। আজ দীর্ঘ 5.5 বৎসর সে বাংলার শান্ত কমনীয় রূপ দেখে নাই। এই বৈশাখে বাঁশের বনে বনে শুকনো বাঁশখোলার তলা বিছাইয়া পড়িয়া থাকা কাঞ্চন ফুলে ভরা শান বাঁধানো পুকুরের ঘাটে সদ্য স্নাত নতমুখী তরুণীর মূর্তি, কলিকাতার মেস বাটি, দালানের রেলিংয়ে কাপড় মেলিয়া দেওয়া, বাবুরা সব অফিসে, নিচের বালতিতে বৈকাল 3টার সময় কলের মুখ হইতে জল পড়িতেছে, এসব সুপরিচিত প্রিয় দৃশ্যগুলি আর একবার দেখিবার জন্যে মন কি ছটফটি না করিয়াছে গত বছর। বাংলা ছাড়িয়া সে ভালো করিয়া বাংলাকে চিনিয়াছে, বুঝিয়াছে। কতক্ষণে বাংলাকে দেখা যাইবে আজ? সন্ধ্যার ঠিক 7টার সময়। রানীগঞ্জ ছাড়িয়া অনেক দূর আসিবার পরে বালুময় মাঠের মধ্যে সিঙ্গাড়ন নদীর গ্রীষ্মের জল খররৌদ্রে শুকাইয়া গিয়াছে। দূর গ্রামের মেয়েরা আসিয়া নদী খাতের বালু খুঁড়িয়া সেই জলে কলসি ভর্তি করিয়া লইতেছে। একটি কৃষক বধূ জল ভরা কলসি কাঁখে রেলের ফটকের কাছে দাঁড়াইয়া গাড়ি দেখিতেছে। অপু দৃশ্যটা দেখিয়া পুলকিত হইয়া উঠিল। সারা শরীরে একটা অপূর্ব আনন্দ শিহরণ। কতদিন বাংলার মেয়ের এই পরিচিত ভঙ্গিটি সে দেখে নাই। চোখ মন জুড়াইয়া গেল। বর্ধমান ছাড়াইয়া নিদাঘ অপরাহ্নের ঘন ছায়ায় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়িল। একটা ছোট পুকুর ফুটন্ত পদ্ম ফুলে একেবারে ভরা। ফুলে পাতায় জল দেখা যায় না। ওপারে বিচালি ছাওয়া গৃহস্থের বাটি, একটা প্রাচীন সজিনা গাছ জলের ধারে ভাঙিয়া পড়িয়া গলিয়া খসিয়া যাইতেছে, একটা গোবর গাদা। আজ সারা দিনের আগুন বৃষ্টির পরে বিহার ও সাঁওতাল পরগনার বন্ধুর আগুনরঙা ভূমিশ্রীর পরে ছায়াভরা পদ্মপুকুরটা যেন সারা বাংলার কমনীয় রূপের প্রতীক হইয়া তাহার চোখে দেখা দিল। হাওড়া স্টেশনের ট্রেনটা আসিয়া দাঁড়াইতেই সে যেন খানিকটা অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিল। এত আলো, এত লোকজন, এত ব্যস্ততা, এত গাড়ি ঘোড়া জীবনে যেন সে এই প্রথম দেখিতেছে। হাওড়া পুল পার হইবার সময় ওপারের আলোকোজ্জ্বল মহানগরীর দৃশ্যে সে যেন মুগ্ধ হইয়া গেল। ওগুলো কি? মোটর বাস? কই আগে তো ছিল না কখনো। কি বড় বড় বাড়ি কলিকাতায়, ফুটপাতে কি লোকজনের ভিড়। বাড়ির মাথায় একটা কিসের বিজ্ঞাপনের বিজলি আলোর রঙিন হরফ একবার জ্বলিতেছে আবার নিভিতেছে। কি কাণ্ড! হ্যারিসন রোডের একটা বোর্ডিংয়ে উঠিয়া একা একটা ঘর লইল। স্নানের ঘর হইতে সাবান মাখিয়া স্নান সারিয়া সারাদিনের ধুম ধুলি ও গরমের পর ভারী আরাম পাইল। ঘরের আলোর সুইচ টিপিয়া ছেলে মানুষের মতো আনন্দে আলোটাকে একবার জ্বালাইতে একবার নিভাইতে লাগিল। সবই নূতন মনে হয়, সবই অদ্ভুত লাগে। পরদিন সে কলিকাতার সর্বত্র ঘুরিল। কোনো পরিচিত বন্ধুবান্ধবের সহিত দেখা হইল না। বউবাজারের সেই কবিরাজ বন্ধুটি বাসা উঠাইয়া কোথায় চলিয়া গিয়াছে। পূর্ব পরিচিত মেসগুলিতে নূতন লোকেরা আসিয়াছে। কলেজ স্কোয়ারের সেই পুরাতন চায়ের দোকানটি উঠিয়া গিয়াছে। সন্ধ্যার সময় সে একটা নূতন বাংলা থিয়েটারে গেল শুধু বাংলা গান শোনার লোভে। বেশি দামের টিকিট কিনিয়া রঙ্গমঞ্চের ঠিক সম্মুখের সারির আসনে বসিয়া পুলকিত ও উৎসুক চোখে সে চারিদিকের দর্শকের ভিড়টা দেখিতেছিল।
একটা অঙ্কের শেষে সে বাহিরে আসিল। ফুটপাতে একজন বুড়ি পান বিক্রি করিতেছে। অপুকে বলিল, বাবু পান নেবেন না? নেন না। অপু ভাবিল, সবাই মিঠে পান কিনছে বড় আয়নাওয়ালা দোকান থেকে, এই বুড়ির পান বোধহয় কেউ কেনে না। আহা, নিই এর কাছ থেকে একটা। সকলেরই ওপর কেমন একটা করুণার ভাব, সবারই ওপর কেমন একটা ভালোবাসা, সহানুভূতির ভাব। অপুর মনের বর্তমান অবস্থায় বুড়ি পানওয়ালি হাত পাতিয়া 10টা টাকা চাহিয়া বসিলেও সে তৎক্ষণাৎ তাহা দিতে পারিত। দ্বিতীয় অঙ্কের শেষে সে বাহির হইয়া বুড়িটার কাছে পান কিনিতে যাইতেছে, এমন সময় পিছনের আসনের দিকে তাহার নজর পড়িল। সে একটু আগাইয়া কাঁধে হাত দিয়া বলিল, সুরেশ্বরদা, চিনতে পারেন? কলিকাতায় প্রথম ছাত্র জীবনের সেই উপকারী বন্ধু সুরেশ্বর, সঙ্গে একটি তরুণী মহিলা। সুরেশ্বর মুখের দিকে চাহিয়া বলিল, গুডনেস গ্রেশাস, আমাদের সেই অপূর্ব না? অপু হাসিয়া বলিল, কেন, সন্দেহ হচ্ছে নাকি? ও, কতদিন পরে আপনার সঙ্গে দেখা। দেখে সন্দেহ হওয়ার কথা বটে। মুখের চেহারা বদলেছে, রংটা একটু তামাটে, যদিও ইউ আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ এভার। ও, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি আমার বেটার হাফ, আর ইনি আমার বন্ধু অপূর্ববাবু, কবি, ভাবুক, লেখক, ভবঘুরে অ্যান্ড হোয়াট নট। তারপর কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলুম না তাই বরং জিজ্ঞেস করুন। ইন অল সর্টস অফ প্লেসেস, তবে সভ্য জগৎ থেকে দূরে। 6 বছর পর কাল কলকাতায় এসেছি। হো, ড্রপ উঠল বুঝি? এখন থাক, বলবো খন। মোস্ট বাজে প্লে, তার চেয়ে চলো তোমার সঙ্গে বাইরে যাই। অপু বন্ধুকে সিগারেট দিয়া নিজের সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, আপনার এসব দেখে একঘেয়ে হয়ে গিয়েছে, তাই ভালো লাগছে না বোধহয়। আমার চোখ নিয়ে যদি দেখতেন, তবে 6 বছর বনবাসের পর উড়িয়াদের রামযাত্রাও ভালো লাগত। জানেন সুরেশ্বরদা, সেখানে আমার ঘর থেকে কিছু দূরে এক জায়গায় একটা গিরগিটি থাকত। সেটা এবেলা ওবেলা রং বদলাত। দুবেলা তাই শখ করে দেখতে যেতুম। তাই ছিল একমাত্র তামাশা, তাই দেখে আনন্দ পেতুম। রাত 9:30 থিয়েটার ভাঙিল। তারপর সে থিয়েটার ঘর হইতে নিঃসৃত সুবেশ নরনারীর স্রোতের দিকে চাহিয়া রহিল। এই আলো, লোকজন, সাজানো দোকান পসার, এসব সে ছেলে মানুষের মতো আনন্দে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। স্ত্রীকে মানিকতলায় শ্বশুরবাড়িতে নামাইয়া দিয়া সুরেশ্বর অপুর সহিত কর্পোরেশন স্ট্রিটের এক রেস্তোরাঁয় গিয়া উঠিল। অপুর সব কথা শুনিয়া বলিল, এই 5 বছর ওখানে ছিলে, মন কেমন করত না দেশের জন্যে? At times I felt so terribly homesick for Bengal. শেষ 2 বছর দেশ দেখবার জন্য পাগল হয়েছিলুম। ফুটপাত বাহিয়া কয়েকটি ফেরিঙ্গি মেয়ে হাসি কলরব করিতে করিতে পথ চলিতেছে। অপু সাগ্রহে সেদিকে চাহিয়া রহিল। মানুষের গলার সুর মানুষের কাছে এত কাম্য হয়। রাস্তা ভরা লোকজন, মোটর গাড়ি, পাশের একটি একতলা বাড়িতে সাজানো গোছানো ছোট্ট ঘরে কয়েকটি সাহেবের ছেলে মেয়ে ছুটোছুটি করিয়া খেলা করিতেছে, সবই অদ্ভুত সুন্দর বলিয়া মনে হয়। আলোকোজ্জ্বল রেস্তোরাঁটায় অনবরত লোকজন ঢুকিতেছে, বাহির হইতেছে। মোটর হর্নের আওয়াজ, মোটর বাইকের শব্দ, একখানা রিক্সা গাড়ি ঠুং ঠুং করিতে করিতে চলিয়া গেল। অপু চাহিয়া চাহিয়া দেখিতেছিল, এইসব যেন সে কখনো দেখে নাই। সুরেশ্বরকে বলিল, দেখুন জানলার ধারে এসে, ওই যে নক্ষত্রটা দেখছেন, আজ বছর ধরে ওটাকে উঠতে দেখেছি ঘন বন জঙ্গল ভরা পাহাড়ের মাথার উপর। আজ ওটাকে হোয়াইটওয়েল এডলার বাড়ির মাথার উপর উঠতে দেখে কেমন নতুন নতুন ঠেকছে। এই তো 9:45 রাত। এই সময় গত 5 বছর শুধু আমি জঙ্গল, পাহাড় আর তেড়িয়ার ডাক, কখনো বা বাঘের ডাকও। আর কি লোনলিনেস! শহরে বসে সেসব বোঝা যাবে না। সুরেশ্বরও নিজের কথা বলিল। চট্টগ্রাম অঞ্চলে কোন কলেজের অধ্যাপক, বিবাহ করিয়াছে কলিকাতায়, সম্প্রতি শালীর বিবাহ উপলক্ষে আসিয়াছে। বলিল, দেখো ভাই, তোমার ও জীবন একবার আস্বাদ করতে ইচ্ছে হয়, কিন্তু তখন কি জানতুম বিয়ে এমন জিনিস হয়ে দাঁড়াবে? যদি কিছু করতে চাও জীবনে, বিয়ে করো না কখনো, বলে দিলুম। বিয়ে করনি তো? অপু হাসিয়া বলিল, আমি ভাবছি আপনার এই লেকচার যদি বৌদি শুনতেন। না না, শোনো, সত্যি বলছি,
সে 1915 সালের সুরেশ্বর আর নই আমি। সংসারের হাঁড়ি কাঠে যৌবন গিয়েছে, শক্তি গিয়েছে, স্বপ্ন গিয়েছে, জীবনটা বৃথা খুইয়েছি। কত কি করবার ইচ্ছে ছিল। যেদিন MA ডিপ্লোমাটা নিয়ে কনভোকেশন হল থেকে বেরোলাম, মনে আছে মাঘের শেষ, গোলদিঘির দেবদারু গাছে নতুন পাতা গজিয়েছে, সবে দক্ষিণা হাওয়া শুরু হয়েছে। গাউন সমেত এক দোকানে গিয়ে ফটো উঠালুম। কি খুশি! মনে হলো সারা পৃথিবীটা আমার পায়ের তলায়। ফটোখানা আজও আছে। চেয়ে দেখে ভাবি কি ছিলুম আর কি হয়ে দাঁড়িয়েছি। পাড়াগাঁয়ের কলেজে 324 দিন একই কথা আওড়াই, দলাদলি করি, প্রিন্সিপালের মন জোগাই, স্ত্রীর সঙ্গে ঝগড়া করি, ছেলেদের ডাক্তার দেখাই, এর মধ্যে মেয়ের বিয়ের ভাবনাও ভাবি। এসো না, এইসব ঠাট্টা নয়। অপু বলিল, এত সেন্টিমেন্টাল হয়ে পড়লেন কেন হঠাৎ সুরেশ্বরদা? এক পেয়ালা কফি? না না, তোমাকে পেয়ে সব বললুম। কারো কাছে বলি নে, কে বুঝবে? তারা সবাই দেখছে, দিব্যি চাকরি করছি, মাইনে বাড়ছে, তবে তো বেশি আছি। আমি যে মরে যাচ্ছি তা কেউ বুঝবে না। রেস্তোরাঁ হইতে বাহির হইয়া পরস্পর বিদায় লইল। অপু বলিল, জানেন তো, বলেছে, in each of us a child has lived and a child has died, a child of promise who never grew up. আচ্ছা, জীবনটা অদ্ভুত জিনিস সুরেশ্বরদা, অত সহজে তাকে উড়িয়ে দেওয়া চলে না। আসি, বড় আনন্দ পেলুম আজ। যখন প্রথম কলকাতায় পড়তে আসি, জায়গা ছিল না, তখন আপনারা জায়গা দিয়েছিলেন, সে কথা ভুলিনি এখনো। পরদিন দুপুর পর্যন্ত সে ঘুমাইয়া কাটাইল। বৈকালের দিকে ভবানীপুরের লীলার মামার বাড়ি গেল। অনেকদিন সে লীলার কোনো সংবাদ জানে না। দূর হইতে লাল ইঁটের বাড়িটা চোখে পড়িতেই একটা আশা ও উদ্বেগে বুক ঢিপ ঢিপ করিয়া উঠিল। লীলা এখানে আছে না নাই? যদি গিয়া দেখে সে আছে। সেই একদিন দেখা হইয়াছিল অপর্ণার মৃত্যুর পূর্বে, আজ 8 বছর হইতে চলিল। এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনোদিন দেখা হয় নাই। প্রথমেই দেখা হইল লীলার ভাই বিমলেন্দুর সঙ্গে। সে আর বালক নাই, খুব লম্বা হইয়া পড়িয়াছে, মুখের চেহারা অন্যরকম দাঁড়াইয়াছে। বিমলেন্দু প্রথমটা যেন অপুকে চিনিতে পারিল না। পরে চিনিয়া বৈঠকখানার পাশের ঘরে লইয়া বসাইল। 2-5 মিনিট এ কথা ও কথার পর অপু যতদূর সম্ভব সহজ স্বরে বলিল, তারপর তোমার দিদির খবর কি? এখানে না শ্বশুরবাড়ি? বিমলেন্দু কেমন একটা আশ্চর্য সুরে বলিল, ও আসুন আমার সঙ্গে, চলুন। কেমন একটা অজানা আশঙ্কায় অপুর মন ভরিয়া উঠিল। ব্যাপার কি? একটু পরে গিয়া বিমলেন্দু রাস্তার মোড়ে দাঁড়াইয়া নিচু স্বরে বলিল, দিদির কথা কিছু শোনেননি আপনি? অপু উদ্বিগ্ন মুখে বলিল, না তো। কি, লীলা আছে তো? আছেও বটে, নেইও বটে, সেসব অনেক কথা। আপনি ফ্যামিলির ফ্রেন্ড বলে বলছি। দিদি ঘর ছেড়েছে। স্বামী তো গোড়া থেকেই ঘোর মাতাল, অতি কুচরিত্র। বেন্টিং স্ট্রিটের এক ইহুদি মেয়েকে নিয়ে বাড়াবাড়ি আরম্ভ করে দিলে। তাকে নিজের বাসাতে রাত্রে নিয়ে যেতে শুরু করলে। দিদিকে জানেন তো, তেজি মেয়ে, এসব সহ্য করার পাত্রী নয়। সেই রাতেই ট্যাক্সি ডাকিয়ে পদ্মপুকুরে চলে আসে নিজের ছোট মেয়েটাকে নিয়ে। মাস 2 পরে একদিন দাদাবাবু এলো, মেয়েকে সিনেমা দেখাবার ছুতো করে নিয়ে গেল জব্বলপুরে, আর দিদির কাছে পাঠায় না। তারপর দিদি যা করেছে, সে যে আবার দিদি করতে পারত তা কেউ কখনো ভাবেনি। হীরক সেনকে মনে আছে? সে যে ব্যারিস্টার হীরক সেন, আমাদের এখানে পার্টিতে দেখেছেন অনেকবার। সেই হীরক সেনের সঙ্গে দিদি একদিন নিরুদ্দেশ হয়ে গেল। 1 বছর কোথায় রইল, আজকাল ফিরে এসেছে, কিন্তু হীরক সেনকে ছেড়েছে। একা আলিপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। এই বাড়িতে তার নাম আর করবার উপায় নেই। মা কাশীবাসিনী হয়েছেন, আর আসবেন না। কথা শেষ করিয়া বিমলেন্দু নিজেকে একটু সংযত করার জন্যেই বোধহয় একটু চুপ করিয়া রহিল। পরে বলিল, হীরক সেন কিছু না, এ শুধু তার একটা শোধ তোলা মাত্র। সেন তো শুধু উপলক্ষ। আচ্ছা, আসি তবে অপূর্ববাবু, এখন কিছুদিন থাকবেন তো এখানে? বিমলেন্দু চলিয়া যায় দেখিয়া অপু কথা খুঁজিয়া পাইল। তাড়াতাড়ি তাহার হাতখানা ধরিয়া অকারণে বলিল, শোনো, লীলা আলিপুরে আছে তাহলে?
এই প্রশ্ন সে করিতে চাহে নাই। সে জানে এই প্রশ্নের কোনো অর্থ নাই, কিন্তু একসঙ্গে এত কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা হইতেছিল, কোনটা সে জিজ্ঞাসা করিবে? বিমলেন্দু বলিল, এতে আমাদের যে কি মর্মান্তিক। বর্ধমানে আমাদের বাড়ির সেই নিস্তারিণী ঝিকে মনে আছে? সে দিদিকে ছেলেবেলায় মানুষ করেছে। পুজোর সময় বাড়ি গেলুম, সে ভেউ ভেউ করে কাঁদতে লাগল। সে বাড়িতে দিদির নাম পর্যন্ত করার জো নেই। রমেনদা আজকাল বাড়ির মালিক, বুঝলেন না? দিদিও সুখে নেই। বলবেন না কাউকে। আমি লুকিয়ে যাই, এত কাঁদে মেয়ের জন্যে। হীরক সেন দিদির টাকাগুলো 2 হাতে উড়িয়েছে, আবার বলেছিল বিলেতে বেড়াতে নিয়ে যাবে। সেই লোভ দেখিয়েই নাকি টানে। দিদি আবার তাই বিশ্বাস করত। জানেন তো, দিদিরও ঝোঁক আছে চিরকাল। বিমলেন্দু চলিয়া যাইতে উদ্যত হইলে অপু আবার গিয়া তাহার হাত ধরিয়া বলিল, তুমি মাঝে মাঝে কোন সময় যাও? বিমলেন্দু বলিল, রোজ যে যাই তা নয়। বিকেলে দিদি মোটরে বেড়াতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে, ওইখানে দেখা করি। বিমলেন্দু চলিয়া গেলে অপু অন্যমনস্কভাবে হাঁটিতে হাঁটিতে রসা রোডে আসিয়া পড়িল। কি ভাবিতে ভাবিতে সে শুধুই হাঁটিতে লাগিল। পথের ধারে একটা পার্ক, ছেলে মেয়েরা খেলা করিতেছে, দড়ি ঘুরাইয়া ছোট মেয়েরা লাফাইতেছে। সে পার্কটায় ঢুকিয়া একটা বেঞ্চের উপর বসিল। লীলার উপর রাগ বা অভিমান কোনোটাই হইল না। সে অনুভব করিল এত ভালোবাসে নাই সে কোনোদিনই লীলাকে। এই 8 বৎসরে লীলা তো তাহার কাছে অবাস্তব হইয়া পড়িয়াছে। তাহার মুখ পর্যন্ত ভালো মনে হয় না, অথচ মনের কোন গোপন অন্ধকার কোণে এত ভালোবাসা সঞ্চিত হইয়াছিল তাহার জন্যে। ভাবিল, ওর দাদামশায়েরই যত দোষ। কে এ বিয়ে দিতে মাথার দিব্যি দিয়েছিল তাকে? বেচারি লীলা। সবাই মিলে ওর জীবনটা নষ্ট করে দিলে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ৮ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।